নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মধুর স্নাতা। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের আরো একটি সুন্দর গল্প শোনাতে আমার এই গল্পের গ্রামোফোন চ্যানেলে। আজকে আমি আপনাদের শোনাবো সমরেশ বসুর লেখা একটি গল্প। গল্পটির নাম সুবাসী। গল্পটি শুনুন। আপনাদের যদি আমার পাঠ করা এই গল্পটি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তাহলে প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে শুরু করছি আজকে গল্প পাঠ। ধরে নিতে পারো আমি একটি কবিতা লিখতে বসেছি। যদিও ভাষার আমার সেই তীব্রতা নেই, অনুভূতির সেই অরূপ রূপের সঙ্গে আমার অবচেতন মনের কখনো মিলন হয়নি। ভাবছিলাম কি নাম দেব এই কবিতার? শূন্য বাগানের কান্না? না, কান্নার ব্যাপারটা কেমন আমার অগোচরেই থেকে গেছে। ওটা আসলে আমাকে কল্পনা করে নিতে হচ্ছে। সুতরাং কল্পনাটা থাক, কবিতাটাই লিখি। কান্নাটা যদি তবু কোনো ফাঁকে শোনা যায়, তবে আমার কবি খ্যাতির মার নেই। আসলে শূন্য বাগানের বেদনা কিংবা কান্না কথাগুলি কোথায় পড়েছিলাম নয়তো শুনেছিলাম, সেজন্যে অসংকোচে বলে ফেলেছি কথাটি। যাক সেসব কথা। বাসা ছিল আমার মফস্বলের সেই গ্রামটার বাগদিপাড়ার মুখে। ধরো পাড়াটা লম্বা পূবে পশ্চিমে, আমি ছিলাম পশ্চিম মুখে। যেখান থেকে উত্তর দক্ষিণে লম্বা পাড়াটার নাম সদগোপ পাড়া। মনে হচ্ছে পূব থেকে পশ্চিমে এসে একটু যেন যাতে ওঠা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা খুবই গন্ডগোল। বাগদি পাড়ায় আসলে বাগদি আছে 7 ঘর, বাকি সবাই যশোরের কুণ্ডু থেকে কোটালীপাড়া সমাজের ভট্টাচ পর্যন্ত। আর সদগোপ পাড়াটাও তাই। সুতরাং আমি দুটি জাতের পাড়ার মাঝখানে ছিলাম না সজাত অজাতের সাক্ষী হয়ে, আর 10 জনের মতোই নিতান্ত এক বাসারে। তবে দুটি রাস্তার মাঝখানে থেকে আমার সঙ্গে আত্মীয়তা হয়েছিল দুটি পাড়ার সঙ্গেই। কাজের মধ্যে সারাদিন বাড়ি বসে থাকা আর পুলিশের লোক এলে জানান দেওয়া আমি এখনো মৃত্যুবাণ নিয়ে অদৃশ্য হয়ে যাইনি। কেননা দিনে একবার অন্তত সে সময়টা পুলিশের লোক আসতো। সরকার বিরোধী ব্যাপারে আমি কতদূর এগিয়েছি জানতে। যাক, সেসব আলাদা কথা। যদিও পুলিশের কাছে তা আলাদা ছিল না। যে ঘরটায় বসে থাকতাম সারাদিন সেটা ছিল রাস্তার দিকে দরজা। বলা বাহুল্য, দরজাটা বাগদি পাড়ার মুখে যে যাবে ওই রাস্তা দিয়ে, তার সঙ্গে এক্কেবারে চোখাচোখি একটু হাসি কিংবা দুটি কথা এসব হবেই। বুড়ো গোপাল বাগদি গাছে উঠে নারকেল পাড়া আর গাছ ঝাড়ানোটাই ওর পেশা। বুড়ো যদি দেখতো বসে আছি গালে হাত দিয়ে, তবে অসংকোচে ঘরে ঢুকে গাল থেকে হাতখানি নামিয়ে দিয়ে চলে যেত। বাইরে গিয়ে বলতো, কতদিন বারণ করেছি অমনটি করোনি বাপু, তা ছেলের দেখছি কথা কানেই যায় না।
ও কি, ছি, ওটা অলক্ষণ যে, বলে চলে যেত। এ আত্মীয়তাটুকু ছিল আমার গোটা পাড়া, গোটা প্রায় পুরো গ্রামটির সঙ্গেই। বামুন, কায়ের, বদ্যি, জেলে, মালো, বাগদি, মুচি সব মিলিয়ে প্রায় ১০০ ঘরের বাস। এখন যেখানে ১০০০ ঘরের বাস হয়েছে পূর্ববঙ্গের লোক নিয়ে। আমি অনেক দিনের বাসারে, সম্পর্কটা হয়েছিল অনেকের সঙ্গে। বিলে ঘরামির দিদিমা এসে বলতো, নাও গো ছেলে, তোমার জন্য আজ ১ পো দুধ এনেছি। তারপর বাড়িয়ে দিত একখানি ফুলস্কেপ কাগজ। নাতি বিলে থাকে চন্দননগরে, বাড়ি আসে না, কিন্তু দিদিমার সপ্তাহে একটি করে চিঠি দেওয়া চাই। এও আজ নাগাদ ৩ বছরের ঘটনা। ১০ সপ্তাহের চিঠির পরে ১ পো দুধ আসে, সেটুকুও নির্জলা নয়। কিন্তু ওটুকুও বুড়িকে দিতে হয়েছে কোনো খদ্দেরকে না দিয়ে। ওটুকু ওর ভরণ পোষণের একমাত্র মূলধন। যদি দুধ না নিতে চায়, তবে কান্নাকাটি শুধু বাড়াবে না, বুড়ি হলপ করে বলবে তার এসব নেকাপড়া জানা গুণধর ছেলেকে সে জল মিশিয়ে দুধ দেয়নি। আর চিঠির বক্তব্য যদি লিখতে যায়, সে আর এক কাহিনী। সেটা এখন মুলতুবি রাখলাম। আর একজনকে আমার চিঠি লিখে দিতে হতো। তিনি ছিলেন এক ব্রাহ্মণ ঘরের বিধবা যুবতী। এখানে থাকেন দেওরের কাছে। দেওরটি চটকলের ডিপার্টমেন্ট ক্লার্ক। মেয়েটি দেখতে ভালো, শুনতেও ভালো। কোনো দুর্নাম তো ছিলই না। মুখের কথাগুলি শোনাতো করুণ আর মিষ্টি। বাপের বাড়ি বরিশালে, সেখানে চিঠি লেখবার জন্যে আমার কাছে আসতেন। লেখাপড়া নিজে জানেন না একেবারেই, দেওরের প্রতিও মন প্রসন্ন ছিল না। আর প্রতিটি চিঠির মধ্যেই একটি ভীষণ আকুতি থাকতো, আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি পারো নিয়ে যাও, নইলে আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। চিঠিতে এইসব কথা লিখে দিতে গিয়ে স্বভাবতই আমি বলতাম, সত্যি আপনার তো বড় মুশকিল। সেরকম যদি বোঝেন, আপনার দেওর তো আপনাকে পৌঁছে দিতে পারেন। বলতেন, দেবে না। আমি, কেন? বলতেন, কি জানি, ঠাকুরপো বলে কে আমাকে রেঁধে বেড়ে খাওয়াবে। সহসা একটি অসহায় মেয়ের দারুণ ভয়াবহ ও অপমানকর জীবনের ছবি ভেসে উঠত আমার চোখে। কিন্তু তিনি যদি এর বেশি কিছু আমাকে না বলেন, আমার বলাও সাজে না। সুতরাং নীরব থাকতে হতো। অথচ ওর দেওরকে দেখে যে খুব সাংঘাতিক একটা কিছু মনে হতো তা নয়। আর সত্যি, বৌদি থাকতে কেনই বা সে হোটেলে মেসে খেতে যাবে? অবশ্য যদি এর মধ্যে আর কোনো অন্ধকার কাহিনী না থেকে থাকে। যাক, সেসব কথা, এও আমার বিষয়বস্তু নয়। একদিন সকালবেলা ঘরে বসে একটি তীব্র কান্নার চিৎকার শুনতে পেলাম। কোনো মেয়ে গলার কান্না। বাগদি পাড়া থেকে শোনা গেল। রাস্তা দিয়ে যাচ্ছিল কেতুমুচি। জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, কাঁদে কে? দুলালের বউ।
দুলালের বউ? হ্যাঁ, দুলালটা যে মলো এক্ষুনি। ছোকরা মিস্ত্রি দুলাল এই তো সেদিন বিয়ে করেছে, 1 বছরও হয়নি। জানতাম অবশ্য অসুখ করেছে, কিন্তু একেবারে মৃত্যু ভাবতে পারিনি। এই তো সেদিন চন্দননগর থেকে বিয়ে করে নিয়ে এলো। ভারী ভাব ছিল তার আমার সঙ্গে। যেমন ছিল কাজে দড়ো, তেমনি পারত হাসতে। বড় হেঁকোটেকো ছিল। কারখানায় কাজ করাকে ও বলতো কল ঠ্যাঙানো। 8 ঘন্টা কল ঠেঙিয়ে এসেও দুলালকে দেখছি গাছে উঠে ডাব পেড়ে খেতে, চিৎকার করে গান করতে, পুকুরে মাতামাতি করতে। পাড়াটার বুড়ো জোয়ান সবাই মনে মনে ওকে একটু হিংসেই করত, একজন ছাড়া, সে দুলালেরই বন্ধু বিপিন। কারখানায় দুলালের বয় অর্থাৎ হেল্পার হিসেবে কাজ করত। বয়সে প্রায় সমান সমান, দুজনের ভারী বন্ধুত্ব। দুলাল বলতো, কথা শুনে মনে হয় দাদাবাবু তোমরা আমার জন্যে লড়ো। শুনে আমার মনের মধ্যে উঠত কেঁপে। বলতাম, ছি ছি দুলাল, কেউ কারোর জন্য লড়ে না ভাই। আমরা সবাই লড়ি নিজেদের জন্যে। যে শুধু পরের জন্যে লড়ে আর লড়িতে হয়, তেমন বীরদের আমার বড় ভয় হয়। আরও নানান কথা বলতো, সেসবও থাক। পাড়া ছেড়ে গ্রামে দুলালকে চিনত সবাই। ও যে সবকিছুতেই আগে বেড়ে আছে। কিন্তু সেই দুলাল এই কদিনের অসুখে মারা গেল। সেই কালো কুচকুচে মুখ, এক মাথা কালো কোঁচকানো চুল, আর এক মুখ সাদা ঝকঝকে হাসি। বিয়ে করে কতদিন বউ নিয়ে গেছে এখান দিয়ে। সে তখন নতুন বউ। আমি বসে কি লিখছিলাম, হঠাৎ দুলালের খ্যাকানি শুনলাম। আয় না, আহাহা, তোর আবার বেশি লজ্জা। জানিস আমাদের কত আপন মানুষ। অবাক হয়ে তাকিয়ে দেখি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। কত আর বয়স হবে, বছর 16-17। ওদের ঘরে একটু বেশি বয়স বই কি। বললাম, কি দুলাল? এই দেখো না, বলছি তোমাকে একটা পেন নাম করে যাক, তা লজ্জায় পাচ্ছেন না। সাধে আর মেয়ে মানুষের উপর মেজাজ বিগড়ে যায়। ছি ছি, বোধহয় 10 দিনও বিয়ে হয়নি। এর মধ্যেই কিরকম করছে দুলালটা। বললাম, কেন তুমি ওকে শুধু শুধু ধমকাচ্ছ? যাও, নমস্কার করতে হবে না। আমার কথা শেষ হবার আগেই একরাশ সস্তা সিল্কের শাড়ি আমার পায়ের উপর লুটিয়ে পড়ল। সময়ও পেলাম না বাধা দেবার। দেখলাম একটি পুষ্ট বলিষ্ঠ দীর্ঘাঙ্গী কালো মেয়ের মুখ দেখা যাচ্ছে ঘোমটার আড়ালে। এমনকি লজ্জাচকিত দুটি বড় বড় চোখও। দুলাল হাতে সিগারেটটি নিয়ে যে কি করবে আমার সামনে ভেবেই পাচ্ছে না। বিড়িও হরদম খায় আমার সামনে। সিগারেট কিনা, সিগারেট খাওয়ার মতো করেই লজ্জিত হেসে বলল, একটু বায়োস্কোপে যাচ্ছি দাদাবাবু। এরকম কয়েকবারই যেতে দেখেছি। বায়োস্কোপে, সার্কাসে, মেলায়, সব বিশেষ বিশেষ ব্যাপারে। পাড়ার মেয়েরা বলতো দুলাল নাকি বেহায়ার মতো বউয়ের সোহাগ করে।
কারো কি বউ নেই ঘরে? না সোহাগ করে না বউ নিয়ে? দুজনের পীড়িতের জ্বালায় নাকি গোটা পাড়াটার গায়ে বিছুটির ছটটি পড়েছে। হাসাহাসি, ঢলাঢলি, ছি! আর কি বউ বাবা! স্বামী না হয় একটু বেয়ারা, তুই কি বলে পাল্লা দিস ওই মিনসের সঙ্গে? যে মিনসের নাম পাড়া ফাটানে দুলাল। কেন জানি নে, দুলালের উপর ছিল আমার একটু পক্ষপাতিত্ব। মনে হতো প্রথম যৌবনের উচ্ছ্বাসটাই তো হবে একটু বেহিসেবি। সেটুকু যেমন না হলে নয়, পাড়ার এই কলঙ্ক রটনাটুকু পড়ে গিয়ে যেন ওই বেহিসেবি রসের মধ্যেই। এটা ওটা দুটোই হবে, হয়তো হতেই থাকবে। 20 বছর বাদে স্বয়ং দুলালি বলবে কোনো পাড়ার ছেলেকে, ছোড়া বড় বেয়ারা। সেই দুলাল হঠাৎ মারা গেল। বেচারির মা বাবাও নেই। মা মারা গেছে বিয়ের বছর 3 আগে। জামাটি গায়ে চাপিয়ে গেলাম। সেই মাটির দেওয়াল, খোলার চাল, জানলাহীন সুড়ঙ্গের মতো অন্ধকার ঘর। দরজার সামনে দুলাল, সেই মুখ, সেই চুল, সেই রিজু শরীরটি। বুকে মুখ দিয়ে পড়ে আছে বউ সুবাসী। সেই ঘোমটা নেই, লজ্জা নেই। 18 বছরের মেয়েটা কালো চুল এলিয়ে মাথা খুঁড়ছে দুলালের শক্ত কালো বুকে। পাড়ার মেয়ে মানুষেরাও এসেছে সবাই। বোধহয় অনেকেই ভাবছিল তাদেরই সাপমুন্নিতে জলজ্যান্ত ছেলেটার এরকম হলো কিনা। সুবাসী একবার আমার দিকে ফিরে তাকালো, তারপর দুলালের থুতনিটি নেড়ে বলল, শুনছো ওগো, তোমার সেই দাদাবাবু এসেছেন। মনে হলো আমার বুকের ভেতরে একটা ফানুস ফুলতে লাগলো ফাটবার জন্যে। সুবাসী তেমন করেই বলল, এবার তুমি কার সামনে দিয়ে আমায় নিয়ে যাবে আর বলবে, আমাদের দাদাবাবু বউ পেন নাম কর? তারপর চিৎকার করে উঠল, আমি আর কলের বাঁশি শুনবো না গো। কলের বাঁশি, ওই মাসি দুলালকে ডেকে নিয়ে যেত, আবার দিয়ে যেত ফিরিয়ে। সত্যি, আরও সেই বাঁশি শুনবে কেমন করে? জামরুল তলায় বিপিনকে বললাম, কি হয়েছিল বিপিন? বন্ধুর শোকে ওর স্বর ফুটছে না। বলল, কি জানি, বুঝলাম না দাদাবাবু। 3 দিন ধরে বলল খালি বুকে ব্যথা। কাল রাত্রে ডাক্তারবাবু এসে বললেন, বুঝতে পারছি নে, বুকের একটা ফটো তুলতে হবে। তারপরে রাত না পোহাতেই এই। আশ্চর্য, দুলালের মতো শক্ত ছেলের এমন মৃত্যু। হঠাৎ বিপিন বলল, কিন্তু দাদাবাবু, এদিকে যে কিছুই নেই। কিছুই নেই মানে? পোড়াবার টাকাও নেই। সে কি? ওই বউ বলছে কার কাছে টাকা রেখে দিত, 100 নাকি ছিল, মরবার আগে বলে যেতে পারেনি, কোনোদিন কাউকে বলেও নি। ভয়ে এতটুকু হয়ে গেলাম। তবে এই মেয়েটার কি হবে? যাক, সেসব পরের ভাবনা। পাড়ায় সবাই মিলে কিছু টাকা সংগ্রহ করা গেল। তারপর শোনা গেল দুলাল বাগদি নয়, হাঁড়ি। যাই হোক, শেষ পর্যন্ত শ্মশান যাত্রা আটকালো না।
ইতিমধ্যে চন্দননগর থেকে এসেছে সুবাসীর এক পিসি। শ্মশানেও গিয়েছিলাম, সেখানেই পিসির কান্নার মধ্যে শুনতে পেলাম, এই ভরা বয়সে আমার এ কি হলো গো, আমি এখন কত খাবো, পরবো, দেখবো। আমির এই প্রথম পুরুষ আসলে ভাইঝি সুবাসী। দেখলাম সুবাসী চিৎকার করে কেঁদে উঠে আঘাত করতে উদ্যত হয়েছে পিসিকে। রাক্ষসী, যা তুই আমার সামনে থেকে যা। গতিক দেখে সত্যি পিসি সরে গেল। ফোলা ফোলা লাল চোখ সুবাসীর, পিঠময় ছড়ানো চুল। ওরা তো অসহায় কান্নার চারপাশেও যেন কি এক দুর্দৈব আসছে ঘিরে, তাই আগুন জ্বলছে ধিকি ধিকি সুবাসীর জলে ভেজা চোখে। ব্যাপারটা তখনও বুঝিনি পরিষ্কার। চিতার জলে সব সাঙ্গ হলো। সুবাসী সিঁদুর মুছে থান পড়ল, পরে যেন অবাক হয়ে তাকিয়ে রইল চিতাটার দিকে। তারপর বাড়ি ফেরার সময় পিসি বলে উঠল, আর ওপারের দিকে যাওয়া কেন? গঙ্গা পার হয়ে ওপারেই চল, এপারে আর তোর কে আছে? বটতলায় দাঁড়িয়ে 18 বছরের সদ্য বিধবা সুবাসী বলল, পিসি, পিসিকে নিয়ে কত বছর ঘর করেছিলি, তবু কি তুই বুঝিসনি? না বুঝেছিস তো পালা, নইলে মুখ বুঝে সঙ্গে চল। থাকবি আমার সঙ্গে, যেমন করে হোক তোকে দুটো খাওয়াবো। এই জলে ভেজা কথাগুলির মধ্যে কি এক অসাধারণ তীক্ষ্ণতা ছিল। পিসি তো দূরের কথা, সুবাসীকে নতুন করে দেখলাম আমি। দেখলাম নতুন করে দুলালের সেই হেকোডেকো ভালোবাসা। এবার আমাকে বললে সুবাসী, দাদাবাবু, পেট ভাতায় একটা কাজ জোগাড় করে দাও, আর মাস গেলে 10টা টাকা, ঘর ভাড়া পিসি সবই তো আছে। কিছুদিন বাদে কাজ হলো। এক জায়গায় নয়, 3টি বাড়িতে ঠিকা কাজ। মাস গেলে গোটা 30 পাবে। দুলালের মৃত্যুর পর সেই বিধবা মহিলা চিঠি লেখাতে এসে প্রথমেই বললেন, আপনি অনেক করলেন মেয়েটির জন্যে। আহা, ওইটুকু মেয়ে। উনিও অবশ্য সুবাসিনীর চেয়ে খুব বেশি বড় হবেন না। যাই হোক, পর মুহূর্তেই বললেন, লিখে দিন। ছি চরণেশু বাবা, বুঝলাম আমার মা বাপ নেই, আত্মীয় স্বজন কেউ নেই। এই দেওরও ততদিন আছে যতদিন বিয়ে না হয়। বিয়ে হলে আমাকে দূর দূর করবে। আমার এই জন্মের স্বাদ আহ্লাদ সবই ফুরিয়েছে, বাকি আছে পরের লাথি ঝাঁটা খাওয়া ইত্যাদি। আমার হৃদয় ও মন বলে কিছু আছে কিনা জানি নে, কথাগুলি লিখে দেওয়া ছাড়া আমার আর কিছু করবার ছিল না। রোজ দুবেলা দেখি সুবাসী যায় আসে আমার সামনে দিয়ে, সাদা থান পরে, ঘোমটা দিয়ে, মাথাটি একদিকে হেলিয়ে। এখন আর মুখ ঢাকে না ঘোমটায়। পৌষের শীতে মারা গেল দুলাল। এখন বাতাস বইছে রোজ, ন্যাড়া গাছগুলি ভরে উঠছে কচি পাতায়। রোজ একটু একটু করে ছেয়ে যাচ্ছে সবুজে। পাখি পাখালিরা শীতের আড়ষ্ট ডানা খুঁটে খুঁটে পুরনো পালক ঝাড়ছে। আরো দিনে দিনে কৃশ হচ্ছে সুবাসী। ও যে মাথা নিচু করে যায়,
তবু বুঝতে পারি একবার ওর মধ্যে আর চোখে তাকিয়ে যায় আমার দিকে। মুখটি রোগা হয়ে গেছে, চুলগুলি হয়েছে সন্নুরি, সারা মুখের মধ্যে চোখ দুটি যেন ভরে আছে সবটা। হঠাৎ দেখলে আর বয়স বোঝা যায় না। রোজই শুনি ঝগড়া হয় পিসির সঙ্গে। পিসি বলে, কেন মরবি এমনি করে? সংসারে কি ছেলে নেই? কতজনাই হাত বাড়িয়ে আছে পাবার জন্যে। প্রথম প্রথম মারতে গেছে সুবাসী পিসিকে ধরে, তারপর গাল দিয়েছে, পিসি তোর মরণ আছে আমার হাতে। পিসি বলেছে, তাই মার, তবু তোর এই মরণ আমি দেখতে পারিনে আর। এখন আর কিছুই বলে না সুবাসী। তখন একদিন সেই বিধবা মহিলা আমাকে বলেছিলেন, জানেন সুবাসীর পিসি বেটি অসতের শিরোমণি, অমন মেয়েটির মাথা খেতে চাইছে। আমার যেন মনে হতো সুবাসী যখন যায় আমার সামনে দিয়ে, ওর চলার মধ্য দিয়ে যেন বলে যেত আমাকে, দেখছো তো দাদাবাবু কেমন করে পেছনে লেগেছে সব। ওরা জানে না কার বিধবার সঙ্গে এমনি করছে। তুমি তো জানো সেই লোককে। সত্যি একলা পিসি নয়, অনেকেই লেগেছে ওর পিছনে। সুবাসীর যৌবন স্ত্রী সবই চোখে পড়বার মতো, কিন্তু সে সবই যে ছিল ওর দুলালের জন্যে। তবু ওর ওপর যে লোকের টান, তার সবটুকুই আমার কাছে দোষের বলে মনে হয়নি। কিন্তু সুবাসীর মনের কথা মনে হলে নির্বাক বেদনায় আমাকে শুধু চেয়ে থাকতে হতো। সুবাসী যে এখনো সেই ঘরেই থাকে, আজও শোনে সেই বাঁশি। বোধহয় ওই বাঁশি শুনেই ও এখন লোকের বাড়ি যায় কাজ করতে। বিলে ঘরামির দিদিমা একদিন এসে বলে গেল, বাবা গো বাবা, দুলালটা মরেও বউটাকে ছেড়ে যায়নি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? বিলের দিদিমা ফিসফিস করে বলল, আতু ভট্টাচার্যের বিবা মেয়েটা কাল রাত্রে পেট খসিয়েছে, তাই নিয়ে এখন থানা পুলিশ হচ্ছে। আর সুবাসীটা শুকিয়ে মরছে দুলালের জন্যে। বলে দুলালকে নাকি দেখতে পায়। এও আবার ভালো নয় বাপু। কিসে যে সুবাসীর ভালো, সেটাই আবিষ্কারের জন্য গোটা পাড়ার সবাই ভাবছে। কিন্তু সুবাসী কি ভাবছে কেউ জানে না। আতু ভট্টাচার্যের মেয়ের সঙ্গে যে তুলনা হয়েছে, তার কারণ আর কিছু নয়। দেখো সুবাসী তার চেয়ে কত বড়। সুবাসী যে ছোট নয় তা আমি জানতাম। আতু ভট্টাচার্যের বিধবা মেয়েটার অত বড় পাপের মধ্যেও ব্যথাটুকু তো আমি ভুলতে পারিনি। একদিন গাল থেকে আমার হাত নামিয়ে দিয়ে বুড়ো গোপাল বললে, কি ভাবছিলে বলো দেখি? সত্যি কথাই বললাম, তোমাদের সুবাসীর কথা ভাবছিলাম। একগাল হেসে বলল গোপাল, যে গাছ নারকেল দেয় তাকেও চোখে পড়ে, যে না দেয় তাকেও পড়ে। কেন? না গাছটার হলো কি, এমন শুকোচ্ছে কেন? অমনি তদবির আরম্ভ হয় গাছের। তোমরা যে সবাই ভাবছো তা এই জন্যেই। বললাম, গোপাল দাদা, গাছ তো মানুষ নয়। গোপালের বুড়ো চোখে অদ্ভুত তীক্ষ্ণতা। বলল, মনের কথা বলছো তো? গাছের বুঝি মন নেই?
জুঁই কুড়ে সে দাইরে আছে, শিকড় বাড়িয়ে মাটির রস খেতে তারও মন চায়। নইলে সে গাছ কেন, ওটা যে জীবের ধম্ম। তবে হ্যাঁ, যেমন জীব তার তেমনই পথ। গোপালপুরের কথার মধ্যে কি একটা অদৃশ্য সত্য ছিল, যে সত্যটার সামনে গোটা জীবনটা বেঢপ বিকৃত মনে হতে লাগলো। আবার বছর এসেছে ঘুরে, মাঘ মাস যাচ্ছে, শীতটা পড়েছে মন্দ না, গাছগুলির পাতা গেছে ঝরে, পুকুরের জলে জলে ধরেছে টান। উত্তরায়ণের পথে দিনগুলি বড় হচ্ছে একটু একটু করে। 3 দিন বাদে ফিরলাম কলকাতা থেকে। সন্ধ্যাবেলা দেখলাম সুবাসী এসে দাঁড়িয়েছে দরজায়। অবাক হয়ে ফিরে তাকিয়ে দেখলাম সুবাসীর কৃশ শরীরখানি আবার পুষ্ট হয়েছে, কালো রং হয়েছে চিকন কৃষ্ণ, চুলেও চিরুনি পড়েছে। কতদিন যেন দেখিনি সুবাসীকে। জিজ্ঞেস করলাম, কি খবর সুবাসী? এসেই শোকাচ্ছন্ন বিরহিণী সুবাসী নয়, একটু হেসে মাথা নিচু করে বলল, আপনার সামনে দুদণ্ড আসতে ইচ্ছে করে, নিজের কাজ আপনারও কাজ, তাই আসতে পারিনি। বললাম, যখন তোমার ইচ্ছে হয় এসো। চলে গেল। অবাক হলাম, কষ্টও হলো। হয়তো দুলালের কথা শুনতে চাইছিল আমার মুখ থেকে। আর একদিন দেখলাম সুবাসীর হাতে কাঁচের চুড়ি। আর একদিন গলায় দেখলাম দুলালের দেওয়া রূপোর হারখানি। তারপরে একদিন পেতলের 2টি টপ কানে। সুবাসীর শ্রী ঢলঢল হয়ে উঠল। কালো রূপসীটির চলায় ফেরায়ও কেমন একটি বিচিত্র ছন্দ লেগেছে। যত অবাক হই তত ভালো লাগে, অথচ মনের মধ্যে একটা ভীষণ অস্বস্তিও বোধ করি। বছর গেল ঘুরে, বাতাসে শুনি সাগরের গর্জন। বিপিন এলো একদিন, দুলালের হেল্পার সাকরেত বন্ধু। বলল, দাদাবাবু, ওস্তাদের মিস্ত্রির পোস্টটা আমি পেলাম। খুশি হয়ে বললাম, বটে? হ্যাঁ, তবে মনটা বড় খারাপ। দুলুদা থাকলে ওর সবচেয়ে আনন্দ হতো, হাতে করে মানুষ করেছে আমাকে। কিছু না ভেবে হঠাৎ বলে ফেললাম, ভালো হয়েছে বিপিন। একটি কথা, মাইনে তো বাড়লো? হ্যাঁ, নতুন তো, এখন 17 টাকা হপ্তা। বললাম, যদি অসুবিধা না হয়, দরকার পড়লে সুবাসীকে তুমি 2-1 টাকা মাঝে মধ্যে সাহায্য করো। বিপিন এক মুহূর্ত চুপ করে কি ভাবলো, তারপর হঠাৎ বলল, ওসব সাহায্য টাহায্য আমি কাউকে করতে পারবো না দাদাবাবু, সোজা কথা। ওসব বাবুগিরি আমার নেই। আমি রীতিমতো বাকরুদ্ধ, বিস্ময়ে স্তব্ধ। আর বিপিন কয়েক মুহূর্ত ছটফট করল কিছু একটা বলবার জন্যে, তারপর চলে গেল। ভীষণ রাগ হলো আমার। ওস্তাদের প্রতি কি ভক্তি, আহাহা! তারপর হঠাৎ সন্দেহ হলো, বিপিন বোধহয় কোনো কারণে সুবাসীর প্রতি ঘৃণা পোষণ করছে।
সাম্প্রতিককালের সুবাসীকে দেখে আমারও যে বড় অস্বস্তি কিনা। দিনে দিনে বদলাচ্ছে সুবাসী, আজকাল যেন লক লক ঢলঢল করছে। সুবাসীর এমন রূপ দুলাল থাকতেও দেখিনি। হঠাৎ একদিন ছুটির বিকেলে বাগদিপাড়ায় অসম্ভব চিৎকার শুনতে পেলাম, প্রায় মারদাঙ্গা আর কি। বিপিনের বাবা কৌরি বাগদির গলাটা সবচেয়ে চড়া। বলছে, তোর মতো ছেলেকে আজ কচুকাটা করবো রে, কচুকাটা। খবরদার যদি আর ও কথা মুখে আনবি। শুনতে পেলাম বিপিনের গলা, মিছি মিছি চেঁচিও না বলে দিচ্ছি, তোমার ঘরে থাকবো না, কোম্পানি লাইনে গিয়ে বাস করব। করি, চুপ চুপ শহরের ছেলে, আমাকে পিরিত দেখাতে এসেছো? মনে হলো ওদিকে সুবাসীর পিসিও মরা কান্না জুড়েছে। হঠাৎ হাসি শুনে চমকে তাকিয়ে দেখলাম আমার দরজায় গোপাল বুড়ো। বলল, কি শুনছো? জিজ্ঞেস করলাম, কি ব্যাপার গোপাল দাদা? গোপাল হেসে বলল, ওই শুনছো না, গাছের শুকনো ডালপালা ঝাড়াই হচ্ছে, তাই এত শব্দ। শুকনো ডাল ঝাড়াই হচ্ছে? হ্যাঁ গো, নতুন ডাল গজাচ্ছে, পাতা বেরোচ্ছে, শুকনো গুলোন ভাঙছে, ছড়াচ্ছে। একটু শব্দাশব্দি, একটু নোংরা তো হবেই। বলে গোপাল বুড়োর কি হাসি। ডায়লেটিকে বলে আলো থাকলে আঁধার আছে। আমার মন ধাঁধিয়ে গেল সেই আলো আঁধারিতে। বললাম, একটু খুলে বলবে গোপাল দাদা? আবার খুলে কি গো? তোমাদের বিপিন আর সুবাসী ঘর বাঁধছে একসঙ্গে। সহসা যেন প্রচন্ড চপেটাঘাতে পাংশু হয়ে গেলাম। বিপিন সুবাসী? গোপাল বলল, কি খারাপ লাগছে? খারাপ লাগছে কিনা বুঝছি নে, ভালো লাগছে না। গোপাল বলল, ঘরের দাওয়া নিকিয়ে রাখো, কেউ কিছু বলবে না। ক্ষেত জমিন নিকিয়ে রাখে না কেন? সে কি তোমার দেখতে ভালো লাগে? নাকি ভালো লাগে ঢেলা ছড়ানো মাঠ দেখতে? সংসারের নিয়মে মানুষ গেরো বাঁধে ভালোর জন্য, কিন্তু মন্দ কম হয় না, তখন ফসকা গেরো ছিঁড়ে যায়। কেন জানি নে, শেষ পর্যন্ত সুবাসী আর বিপিনকে আমি আর আলাদা করে ভাবতে পারিনি। পরে বুঝেছিলাম কেন বিপিন সাহায্য করতে চায়নি। তখন বোধহয় সে শূন্য বাগানে ফুল ফোটাচ্ছিল। একজন দাবি করবে আর বিপিন দেবে সঁপে, সাহায্যটা এখানে অপমান বই কি। শূন্য বাগানের কান্নাটা আমি শুনতে পাইনি। আসলে ওটা কান্না তো নয়, হরিতের অভিযান। কিছুদিন পর বসে লিখছিলাম, ছুটির দিনের দুপুর। হঠাৎ একটি মিষ্টি ধমক শুনতে পেলাম, আহা, তোকে যেন দেখেনি কোনোদিন দাদাবাবু, আয় না। তাকিয়ে দেখি বিপিন, পাশে ধবধবে সাদা কালো পাড় শাড়ি কুচিয়ে পরে দাঁড়িয়ে আছে সুবাসী। ঘোমটা তত নেই, পায়ে স্লিপার। বলতে যাচ্ছিলাম, থাক না, কিন্তু তার আগেই কালো পাড় শাড়িখানি লুটিয়ে পড়ল পায়ের কাছে। বড় সংকোচে আর লজ্জায় সরে গিয়ে তাকালাম সুবাসীর দিকে। সুবাসীকে যেন আরো
বলিষ্ঠ সুন্দরী মনে হলো। বললাম, কোথায় যাচ্ছ তোমরা? দেখি দুজনেই মিটমিট করে হাসছে। বিপিন বলল, বল না। সুবাসী বলল, তুমি বলো। বিপিন বলল, বুড়ো বয়সে পড়তে যাচ্ছি দুজনেই। আমাদের ইউনিয়নে একটা স্কুল হয়েছে, ছুটির দিনে লেখাপড়া শেখায়, তাই যাচ্ছি। হঠাৎ আজ আবার আমার বুকটা ফুলে উঠল ফানুসের মতো। হ্যাঁ, জলই আসছিল আমার চোখে। পাশাপাশি চলে গেল দুজনে। এলেন সেই বিধবা যুবতী ভদ্রমহিলা, হাতে কাগজ, চিঠি লেখাতে এসেছেন। এসেই বললেন ঠোঁট বেঁকিয়ে, দেখছিলাম জানলা থেকে। ছি, কি সাহস বিপিন সুভাষীর, আবার আপনার কাছে এসেছে, অসভ্য কোথাকার। তারপর, নিন লিখে দিন। শ্রীচরণসু মা, আমি আর এ জীবনের ভার সইতে পারিনে। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।